যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, যে জ্বালাও পোড়া হচ্ছে, এই যে আপনার সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, এই যে মহাখালীতে আমার সংসদীয় আসনের ভিতরে ডেটা সেন্টার, মেট্রো রেল এবং বিভিন্ন জায়গায় পুলিশের থানায় আক্রমণ, পুলিশকে হত্যা করা, আমি বরং বলেছি ছাত্রদের কাজ এগুলো হতে পারে না, এগুলো ছাত্ররা করছে না। আমি ছাত্রদেরকে ডিফেন্ড করে গেছি। বরং আমি বলেছি এগুলো করছে তৃতীয় পক্ষ, সন্ত্রাসীরা এগুলো করছে এবং জঙ্গিরা এগুলো করছে। এবং এগুলো বলতে যে আমি বলেছি এই সন্ত্রাসী জঙ্গিরা বিভিন্ন বস্তি এলাকা থেকে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকেও তারা এখানে রিক্রুট করেছে। এবং আমি তো যেহেতু আপনার 17 আসনের এমপি ছিলাম, দুবার উপনির্বাচন করে এবং পরে একটা লম্বা 1 বছরের মতন তো আমি ওখানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। ওখানে করাইল বস্তির ভিতরে আপনাকে আমি বলি বেশ কিছু মার্ডারও হয়েছে। এবং এই ড্রাগ নিয়ে জুতার তলায় যে সোলটা আছে, এটাকে যে আঠাটা দিয়ে আপনার আটকায়, এইটাকে আগুন জ্বালায়, এখান থেকে যে ধোঁয়াটা আসে স্নিফ করে এক ধরনের লোকাল একটা কি আছে, এটাকে বলে ডান্ডি বা সামথিং, একটা ড্রাগ। এটা নিলে আপনি পুরো ইয়ে হয়ে যাবেন, মানে দিক বিদিক শুনলে আপনার হিতাহিত জ্ঞান থাকে না। তো ওখানে কিন্তু ওইটার প্রচলন ছিল কিশোর গ্যাংয়ের বিভিন্ন সদস্যদের, এবং অনেকেই কিন্তু এভাবে ড্রাগ ছিল। আমি কিন্তু তথ্যের ভিত্তিতে তথ্য দিয়েছিলাম। আমি কোথাও বলি নাই যে আবু সাইদ ড্রাগ ছিল, কোথাও বলি নাই যে ছাত্ররা ড্রাগ ছিল। আমি বলেছি যেসব সন্ত্রাসীরা এবং যারা এই কিশোর গ্যাংয়ের, যাদেরকে এই সন্ত্রাসী তৃতীয় পক্ষ যাদেরকে রিক্রুট করেছে, এদেরকে ড্রাগ করা হয়েছে। যে কারণে গুলির সামনে পুলিশের রাবার বুলেট ছুটছে, গুলির সামনে তার হাত উঁচায় চলে আসছে। এবং এই রিপোর্টটা আমাকে করা হয়েছিল বনানী থানা থেকে। আমরা তো খোঁজ খবর নিতে হচ্ছিল আমাদের, যে থানার মধ্যে চলে আসছে, কোনো এদের মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এটা কিন্তু আপনার ওই জিহাদি জোশে এটা করে নাই সবাই, অনেককে কিন্তু এভাবে ড্রাগ করা হয়েছিল। এবং আপনাকে আমি তথ্য প্রমাণ সহ কিছু ভিডিও ফুটেজ পাঠাবো আগের বিভিন্ন সময় থেকে। আমরা তো দেখেছি এই ধরনের ঘটনা ওখানে ঘটেছে, যে আপনার ড্রাগড হয়েছে এবং কিশোর গ্যাংয়ের অনেক সদস্যরা আছে, আপনার অনেকগুলো রিপোর্টও হয়েছে, আপনাকে আমি এগুলো পাঠাবো, আপনি এখানে চালাতেও পারেন। যে ওরাই স্বীকার করছে ওদেরকে ওইভাবে আপনার কিছু পয়সা দেওয়া হয়েছে, ড্রাগ করা হয়েছে এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে ধ্বংসযোগ্য জ্বালাও পোড়া করার জন্য। তো আমি বললাম যে ছাত্ররা এই কাজ করছে না, ছাত্রদের দ্বারা এই কাজ সম্ভব না। আমি বললাম যে ছাত্রদের সাথে বরং আমাদের আলাপ আলোচনা চলছে, ছাত্ররা যে দাবি করেছে সেই দাবি আমরা পূরণ করছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর কি বললাম, ধ্বংসযজ্ঞ করছে তৃতীয় পক্ষ, যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, এবং এইখানে এদেরকেও তারা রিক্রুট করে ড্রাগ করেছে, এবং যে কারণে তারা হাত উঠে পুলিশের গুলির সামনে চলে আসছে। অনেকে, একজন ব্যক্তি কি হাত উঠে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল তা তো নয়, সেটা অনেকেই তো করেছে এগুলো, যাদের মধ্যে সবাই কি ছাত্র ছিল তা তো নয়। তো এই জায়গাটা আসলে এটা ইঙ্গিতের কথাটা বলে তারা তাদের মতন দাঁড় করিয়ে নিয়েছে, মানে এটা নিজের মতন করে। মানে আমি কি বলেছি এখানে আর কি এক ধরনের বিকৃত করে আবু সাইদের কথায় না আমি আবু সাইদকে ড্রাগ বলি, কোথাও বলিনি। এটা আমার মাথার মধ্যেও কোথাও ছিল না, আমার চিন্তার মধ্যেও ছিল না যে আবু সাইদ ড্রাগ ছিল, ড্রাগ হয়ে সে কাজ করেছে। এটা একেবারে আমার চিন্তার মধ্যে ছিল না, আমি চিন্তাও করি, এটা বলা তো প্রশ্নে আসে। কাজে আমি যেটি বলেছিলাম সেটি এখনো আমি স্ট্যান্ড বাই করে, এর সত্য কথা বলেছি। এখনো খোঁজ নিলে পাবেন কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ড্রাগটা নেয় কিনা ওখানে বস্তি এলাকায়, এবং এই ড্রাগ নেওয়ার পরে কি হয় আপনারা দেখেন, এটা খোঁজ নিয়ে দেখেন, আপনারা সাংবাদিক খবর নিয়ে দেখেন, এই সত্যতা আপনারা পাবেন। এবং এদেরকে ওখানে নিয়োজিত করা হয়েছিল জ্বালাও পোড়া এবং ধ্বংসযজ্ঞ। পুলিশের কাছে যত গুলি আছে তা প্রতি সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে শেষ হতে। এখানে যে সমস্যাটি যেটি হয়েছে, যে আমার পূর্ণাঙ্গ বক্তব্যটি এখানে আসেনি। আমি কিন্তু গুলির কথা বলিনি, আমি বলেছি রাবার বুলেটের কথা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেটাল বুলেট যেটা গুলি, যেটাকে আমরা বাংলায় গুলি অর্থে বুঝি, সেটি কিন্তু মানে মন্ত্র, যেটি মানে একেবারে যেটাকে লেথাল বলে হয় আর কি, অস্ত্র বলা হয়। কিন্তু রাবার বুলেট কিন্তু মরণাস্ত্র না, এটা কি নন লেথাল, এটা কিন্তু ডিফেন্সের জন্য ব্যবহার করা হয়, অফেন্সের জন্য না। দুই হচ্ছে যে প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তরটা দিয়েছিলাম, আমার পূর্ণাঙ্গ উত্তর কিন্তু গণমাধ্যমে আসেনি। গণমাধ্যম যেটা হয় আপনি নিজে গণমাধ্যমে জানেন যে খণ্ডিত অংশ অনেক সময় প্রচার করা হয়, বারে প্রচার করা হয়। প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো শেষ কেন হয়ে যাচ্ছে, আপনাদের কাছে রাবার বুলেট নাই, এরকম একটি প্রশ্ন ছিল। তখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন, পৃথিবীর সকল দেশেই সকল রাষ্ট্রের কাছে, তার সরকারের কাছে ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নন লেথাল ওয়েপন থাকে, যেমন টিয়ার শেল, রাবার বুলেট, এগুলো। তো বাংলাদেশের রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ রাবার বুলেট আছে। রাবার বুলেট যে পরিমাণ আছে, প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে। কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে যাব পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুটতে থাকবে। আমার উত্তরটা উস্কানি তো পরের কথা, বরং এটার বিপরীত ছিল
আমার উত্তর অফেন্সিভ তো হওয়া পরের কথা, আক্রমণাত্মক তো হওয়া পরের কথা, বরং ডিফেন্সিভ ছিল। আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা তো সাপ্লাই করতে হবে, এটা নেসেসারি না। এবং পুলিশের কাছে ইচ্ছা মতন আমরা রাবার বুলেট দিব এবং পুলিশ বারে ইচ্ছা মতো গুলি ছুড়বে, যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই এনশোর করবো না, পৃথিবীর কোনো দেশ করে না। তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ গুলি আছে, যেটা তো সত্য, কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না, আমরা দিতে চাচ্ছি না, আমরা দিব না, যে কারণে হয়তো পুলিশের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমার মূল বক্তব্য বাকি অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু বারে বার গণমাধ্যমে প্রচার করা হয়েছে, অ্যাজ ইফ আমি বলেছি আক্রমণাত্মক ভঙ্গিতে যে এতগুলি আছে যে প্রত্যেক সেকেন্ডে ছুড়লেও 5 বছর লাগবে। কিন্তু তার আগে তো এটাও বলেছি, তারপরে এই কথাগুলো তো আমি বলেছি যে কিন্তু পুলিশকে এর মানে এই না যে আমরা পুলিশকে গুলি দিতে থাকবো এবং পুলিশ গুলি ছুটতে থাকবে। আমরা নিজেরাই আমাদের পলিসির অংশ হিসেবে পুলিশকে গুলি দেওয়া হচ্ছে না, যে কারণে গুলি শেষ হয়ে যাচ্ছে। তো আমার বক্তব্যটাকে এখন পরিষ্কার হয়েছে আমি কি বলেছি আর এটাকে কিভাবে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে, খণ্ডিত ভাবে উপস্থাপন করে। তো আমার কথা হলো কি যে কেউ যদি কোনো ভুল বক্তব্য দেয়, অন্যায় বক্তব্য দেয়, সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত। শুধুমাত্র রাজনৈতিকভাবে আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে মিথ্যার বেড়াজালে আমরা এক ধরনের ন্যারেটিভ তৈরি করবো সমাজে, এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এগুলো কারোর জন্য মঙ্গলজনক হয় না। কিন্তু একটা প্রশ্ন কিন্তু আন্দোলনের সময় আমরা দেখেছি, এটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে আপনার সেই জুলাই আগস্টে, এটা নিয়ে যেমন হচ্ছে যে রংপুরে আন্দোলনের সময়ে আবু সাইদ নামে যার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনে মনে করা হয় যে আরো বেশি জোরালো মাত্রা পেল, সেই আবু সাইদের মৃত্যুর পরে আপনি বলেছিলেন যে তাকে ইঙ্গিত করে যে ড্রাগ নেওয়ার যে ব্যাপারটা আন্দোলনকারীদের, তো এইটার কারণে কিন্তু আন্দোলনের অংশগ্রহণকারীরা বা আন্দোলনের সমর্থকেরা কিন্তু আপনার একটা তীব্র সমালোচনা করেছে। তো এই যে আন্দোলনকারীদেরকে এই যে আপনি ড্রাগ নেওয়ার যে প্রসঙ্গটা বলেছিলেন, এইটার বিষয়ে জানতে চাচ্ছি। না, এই প্রশ্নটা অবতারণা করার জন্য আপনাকে ধন্যবাদ। এই জন্য আমি বলতে চাই আমার আগের যে বক্তব্যটা, গুলি ছোড়ার বক্তব্যটা পুরোটা নিয়ে আসেন, এত অন রেকর্ড আছে, তো পুরো বক্তব্যটা নিয়ে আসেন, তাহলে তো প্রমাণ হয়ে যাবে আমি আসলে কি বলেছিলাম। আবু সাইদের ক্ষেত্রে আপনি যেটা বললেন, এখানেও আপনি আমার পুরো বক্তব্যটা নিয়ে আসেন, পরিষ্কার হয়ে যাবে। আমি আবু সাইদের নামও তো উচ্চারণ করিনি, আবু সাইদের নামও ওখানে উচ্চারণ করিনি, বরং আমার ওই বক্তব্যে কি আছে এটা নিয়ে এসে চালান, দেখবেন যে ছাত্রদেরকে আমি ডিফেন্ড করে গেছি। ধন্যবাদ আহত ভাই। আমরা এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসি। এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তারা সংবাদ পরিবেশন করেছে, আপনি অনেক বিগত সরকারের 16 বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম মর্তুজা, তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেই ফাউন্ডেশনের মাধ্যমে 40 কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন, যেটি দৃশ্যমান, মানে যেটি দেখা যাচ্ছে, মানে গোলাম মর্তুজার ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন, এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন। কি বলবেন এই অভিযোগের বিষয়ে? এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, কি আর বলবো বলেন, কথা হলো মানুষ যখন এইভাবে ডাহা মিথ্যা কথা বলে, নির্লজ্জের মতন, কিছু বলার থাকে না। সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি, কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, নাম্বার 1। কাজে যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিলপত্র একটু দেখাক, কারণ কখনোই আমরা সরকারের সাথে 1 পয়সারও কাজ করিনি। সুচিন্তা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে, হ্যাঁ আমরা দলের পক্ষে কাজ করেছি, বাট সরকারের কোনো অর্থনৈতিক কোনো লেনাদেনের সাথে আমাদের কখনো কোনো সংযুক্তি ছিল না। আমি চ্যালেঞ্জ করে দিলাম, 1 পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেবো, কারণ এই কাজ আমরা করিনি, এগুলো আমরা বিশ্বাস করি না। আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি, কিন্তু শত শত কোটি টাকা, তাহলে তো 1000 কোটি টাকা বললে আরো ভালো। আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন, আপনি পোলাও কোরমা খান, কারণ আপনার কাছে প্রমাণ নাই, কিছু নাই, এটা ভিজিবল না, অদৃশ্য, দৃশ্যমান না, অথচ আপনি বলে দিচ্ছেন। কাজে এইসব প্রোপাগ্যান্ডিস্ট, অপপ্রচারকারী আছে এই সমাজে, বিভিন্ন সাংবাদিকতার বাতাবরণে এরা চলে, কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে
ব্রোকারি করে এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে। বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, সেটি হলো যে বাংলাদেশে যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয়, তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন। আমি 2020 সাল পর্যন্ত বাংলাদেশে ভাড়া বাসায় থেকেছি। আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশে, বিদেশে, পৃথিবীর কোথাও। একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে, অ্যাপার্টমেন্ট একটা আছে। 2020 সালে কোভিডের সময় সেই অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুলশানে, যেটাতে আমি থাকতাম, এবং তারও বিপরীতে আমার লোন আছে, যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম। এর বাইরে সরকারি কোনো প্লট, কোনো অন্য কোনো জমি জমা, এগুলো কোনো কিছুই আমার নাই। এগুলো যদি থাকে দেখা, আমি চ্যালেঞ্জ করে দিলাম। এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে, শুধু প্রতিপক্ষ না, আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল, তারা একটু বের করে দলিল সহ দালিলিক প্রমাণ সহ দেখা। তো সরকারিভাবে আমার যে অবস্থান, ধরেন আমি এমপি ছিলাম, 2বার মন্ত্রী হয়েছি এই টার্ম, লাস্ট টার্মে এসে, তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অবস্থান ছিল, কিন্তু আমি কখনো ওইগুলোকে রাজনৈতিক আদর্শিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি। তাহলে তো আমার অনেক কিছু থাকতো, কিছু দেখাতে পারবেন না, কারণ কিছু নাই। আর যারা এইভাবে গায়েবী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক, এগুলো করা থেকে বিরত থাকা উচিত। আর আল্লাহর রহমতে যতটুকু শিক্ষা দীক্ষা যোগ্যতা আছে, সেটা দিয়ে দেশে কেন, দেশে, দেশের বাইরে, বিদেশে, বিভিন্ন জায়গায় লিগালি এবং এথিক্যালি, নৈতিকভাবেই আয় উপার্জন করার যোগ্যতা, ক্ষমতা ইনশাল্লাহ আছে। কাজে চুরি করার কোনো প্রয়োজন আমাদের কখনো ছিল না।